২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে নিহতদের লাশ বিজিবির ৩টি গাড়ি বোঝাই করে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া থেকে সে রাতে হেফাজতের কর্মসূচিতে যোগ দেয়া প্রত্যক্ষদর্শী স্বপন সরকারের বর্ণনায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, বিজিবির পোশাকে ওই রাতে অভিযানের সময় অনেককে হিন্দিতে কথা বলতে শুনেছেন তিনি। শাপলা চত্বরের ওই সমাবেশের পর থেকে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ান তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার ছোট ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়। আজও তার হদিস মেলেনি বলে জানান স্বপন। আরও জানাচ্ছেন মহসিন কবির। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের গণহত্যা নিয়ে জিটিভিতে গত মার্চ মাসে ভয়াল শাপলা চত্বর প্রতিবেদনটি প্রকাশের পর আমাদের সঙ্গে যোগাযোগ করেন স্বপন সরকার নামের এক ব্যক্তি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বজলিশপুর ইউনিয়ন থেকে সে সময় হেফাজতের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন তিনি। ২টার দিকে পৌঁছাইবার পরে এখানে সমাবেশ পুরা চালু হয়ে গেছে গা, এখানে ১৩ দফা দাবি ছিল। আমাদের কাছে সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্বপন। এবার 5 মিনিট আগে হঠাৎ করে পুরা শাপলা চত্বর স্তব্ধ, লাইট অফ করে শুধু ফায়ার আর ফায়ার। কোনো দিকে যে বের হয়ে যাবে কেউ এরকম না, সবাই দৌড়ের ভিতরে আছে। টোটাল 15 থেকে 16 মিনিট হয়েছে, 16 মিনিটের ভিতরে সব চাপা। এক পর্যায়ে পুলিশের নির্বিচার গুলি থেকে বাঁচতে শুয়ে পড়েন তিনি। এ সময় বিজিবির পোশাকে থাকা কয়েকজনকে হিন্দি ভাষায় কথা বলতে শোনেন স্বপন। নিচে শুয়া পড়ার পর দেখা গেছে অনেকের উপরে পড়ছে, হে রক্ত রঞ্জিত, হে গুলি খাইছে, মনে করেন হে দাফাইতেছে। গুলি বন্ধ হওয়ার পরে দেখা গেছে কি আপনার এখানে কিছু কথা শুনতেছি অন্যরকম কথা, যেমন মনে করেন আপনার পার্শ্ববর্তী একটা দেশের ভাষা, মানে বহুত ইধার হো রা হে আবি বানকারো, ঠিক আছে, ইধার সে নিকাল যাও বহুত হওয়া। স্বপন দৌড়ে নটরডেম কলেজের দিকে ছুটে যান। যাওয়ার সময় বিজিবির সদস্যদের বহনকারী 3টি বড় ট্রাকে নিহতদের লাশ তুলতে দেখতে পান তিনি। লাশ বহনকারী গাড়িগুলো থেকে তখন অঝরে রক্ত ঝরছিল। ওই জায়গায় 3টা গাড়ি লাগানোর পর 3টা গাড়ির ভিতরে 3টা গাড়ির অনুমান ছিল 6 চাকার গাড়ি ছিল, পিছনে হইলো 2 চাকা 4 চাকা, আর এটি হলো বিজিবির গাড়ি, উপরে যে কাপড় দেওয়া থাকে, ডাকনা থাকে, এটা একটা কভার ভ্যানের মতো। যে লাশগুলি যে ভরা হয়েছে বোঝা যাচ্ছে যে আপনার কোনো আটা বা ময়দার বস্তা যেভাবে দুইজনে দইরা উপর মেজে দিলে যেভাবে হয় এভাবে দিতেছে। গাড়িগুলি পশ্চিম দিকে ঢুকছে, এদিকে গিয়ে ওদিকে গেছে। মুড়ে যাওয়ার পরে লগে লগে আবার মুড়ের ওই জায়গায় লোডশেডিং দিয়ে দিচ্ছে। পিছনে দেয় একটা ফায়ার ব্রিগেডের গাড়ি পানি মেরে যাইতেছে, যেহেতু ব্লাড ফোর্থ ফায়ার ব্রিগেডের গাড়ি প্রায় মনে করেন আপনার প্রায় আধা কিলোমিটারের মতো গেছে। পরে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া চলে যান, কিন্তু বাড়ি যাওয়ার কিছুদিনের মধ্যেই থানা থেকে তাকে টেলিফোন করা হয়। এর কদিন পর ঢাকা থেকে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাকে টেলিফোন করা হয়। বলতেছে যে আমি ঢাকা ডিজিএফআই অফিসতে বলছি, হেফাজতের মারামারির সময় আপনি কই আছিলেন, কি করতেন, ঠিক আছে, আপনি ডিটেল সব আছে। পরবর্তীতে আমি ওই সিমটা পাল্টার পরে ওই জায়গাতে আমি মনে করি আবার নারায়ণগঞ্জে চলে যাই। স্বপন পালিয়ে যাওয়ার কিছুদিন পর তার মাদ্রাসা পড়ুয়া ছোট ভাই জহিরুল ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 12টি বছর পেরিয়ে গেলেও আজও জহিরের সন্ধান মেলেনি। 27 দিন ফোন দিছে, আম্মা আমি আসতে 2 দিন দেরি হতে পারবো। ঈদের পরের দিন হঠাৎ করে আমার ওয়াইফের মোবাইলে একটা ফোন যায়, বলে ভাবি আমি আসতে সময় লাগবো, আমি এক জায়গায় যাচ্ছি। এতটুক কথার পরে টোটাল সুইচ অফ। অফ আজও পর্যন্ত অফ। সে আজও পর্যন্ত কি জীবিত আছে না মারা গেছে নাকি কি আছে, কি অবস্থা, মানে সে লোকে কি ঘটনা ঘটছে আজও পর্যন্ত এটা আমি বলতে পারবো না। 2013 সালের 5 মে শাপলা চত্বরের অভিযানে কমপক্ষে 300 জন হেফাজত কর্মী নিহতের বিষয়টি উঠে এসেছে জিটিভির অনুসন্ধানে। এর মধ্যে মানবাধিকার সংগঠন অধিকার এবং হেফাজতে ইসলামের তালিকায় কমপক্ষে 90 জনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যাদের দাফন কাফনের সুযোগ পেয়েছে স্বজনরা। যারা লাশ পায়নি তারা তাদের স্বজন যে নিখোঁজ হয়েছে সেটার জন্য একটা জিডি করা, সেটা প্রশ্নই ওঠে না। তাহলে সেই পরিবারের পর একটা নিপীড়ন নেমে আসতো। যারা ইসলামিস্ট একটা কমিউনিটিকে নিশ্চিহ্ন করার জন্য যেই অপারেশন চালানো হয়েছিল এটা গণহত্যার মধ্যেই পড়ে। ওই তালিকার বাইরে জিটিভির অনুসন্ধানে আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে পাওয়া নথিতে নাম পরিচয়হীন অন্তত 229টি বেওয়ারিশ লাশ কোথায় দাফন করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করেছে সংস্থাটি। ওই অকারেন্সের পরে যে লাশ আসছে ওগুলা কি মর্গ হয়ে আসছে কি না এটা আমি জানি না, মর্গের বাইরে তো আমরা যেতে পারি না। এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে রাজধানীর কোনো কবরস্থানেই লাশগুলো দাফনের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে জিটিভিতে প্রচারিত প্রতিবেদনে নিহতের স্বজনরা অভিযোগ করেন, গুলিবিদ্ধ হেফাজত কর্মীদের অনেকেই পরে হাসপাতাল কিংবা অন্যত্র মারা যান, কিন্তু সেসব লাশ স্বজনদের দিতে অস্বীকার করা কিংবা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। আমাকে দাবি করা হয়েছিল যে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তুমি শুধু বলবা যে উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো
তিনি যে হেফাজতে জয়েন করে মারা গেছে এটা তোমরা বলো না, মুখটা বন্ধ করে দাও। ওরা বলতেছে যে আমরা লেখা দিব যে হেফাজতের যার যার নাম বলবো এই নামের উপরে লেখা দিব, আমি ওখানে আপনি সিগনেচার করবেন যে ওরা আমার স্বামীকে মারছে, আমরা এইভাবে সাজাবো। তখন আমি মনে খুব রাগ হয়েছিলাম, তখন যে না আমি এটা পারবো না, আপনি যদি আমার স্বামীর লাশ নাও দেন তবুও আমি এটা পারবো না। অন্যদিকে শাপলা চত্বরে যারা আহত হয়েছিল সঙ্গীরা তাদের উদ্ধার করে নিয়ে গেলেও লাশগুলো কাউকেই নিতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। নিহতদের স্বজনদের অভিযোগ এবং প্রত্যক্ষদর্শী স্বপন সরকারের বক্তব্যের সূত্র ধরে হয়তো শাপলা চত্বর থেকে গুম হওয়া লাশগুলোর ভাগ্যে কী ঘটেছিল তা একদিন উদ্ঘাটিত হবে, এমন প্রত্যাশা হেফাজতে ইসলাম এবং ভুক্তভোগী পরিবার সহ সবার। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।